নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের মরা কাটার ভয়ে এই গল্পের শেষ পর্বটা শোনাব। এই গল্পের লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়। তাহলে চলো গল্পটা শুরু করি। আর গল্পটা শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাবো, তারপর শেষ পর্ব শুরু করব। চলো। সেজদি বলল, হ্যাঁ রেখে দে তোর প্রকৃতি দি। ছোট পিসিমার চোখে সে সুন্দরী নাকি? ওই তো দেখেছি তোর অজিতকে, ওরই তো বোন, কত আর হবে। আমরা এত পর্যন্তই শুনেছিলাম প্রথম পর্বে, এরপর দ্বিতীয় পর্বটা শুনব। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে। অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম। শেষে ঠিক হলো সুনীতিদির আর প্রকৃতিদির পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদেরকে আর অজিতকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হবে। আমি গিয়ে বলে এলুম। সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেল, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না। সুনীতি দিদিদের পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছে। বনঝিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বে। সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিনই রাত্রের ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবে। তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ অন্ধ হয়ে গেছে। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনো দিন যাবেও না। সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুব সংযত, খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই মনোযোগ দিল। কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। আমাকেও বলে দিল এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমার কদিনেরই বা আলাপ, তারই মধ্যে এতগুলি ঘটনা ঘটে যাওয়া আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না, এই সবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে। দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরত, আমি ধরতুম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একটি সব পাবো যার ত্বক, পেশি ও শিরা উপশিরাগুলিকে আলাদা করে ছাড়িয়ে দেখব আমাদের বই পড়া বিদ্যে মুখস্থ বিদ্যের সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমরা
মরা না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলাম। অন্য ছাত্রদের স্বউচ্ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতুম বটে, কিন্তু তাতে মন উঠত না। সে বছরের ক্রোশ অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি করে হাত। অজিতকে আমি বলতুম, ওরে পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাতও জোটে না ভাগ্যে। অজিত বলল, হ্যাঁ, অত যদি তোর তড়ি করি, কাট তবে আমারই একখানা হাত, কাট। এইভাবেই চলছিল। একদিন 2 ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল, আমাদের জন্য একটা মরা এসেছে। আমি লাফিয়ে উঠলুম। এতদিন অপেক্ষা করার পরেও এ তো মরা নয়, হাতে যেন আকাশের চাঁদ পেল। আমরা দৌড়ে আমাদের মরাটা দেখে এলো। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনও অক্ষত। ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললুম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো লাগছিল না। আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত, তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দেগে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু আধটু আছরও পারি তো দেব। তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলুম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা বিস্কুট আর রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতে নিজেদের কাজ সেরে নিয়েছিল। মরার ঘরে কেউ ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালে কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী হবে, কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটার পরীক্ষা করছিলেন, তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমনভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি, তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে? আমি বললুম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটি অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথায় যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ের দেহ। কী করে এখানে এলো বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে।
যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলাম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন, অজিত বাবা এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল ভিজতে ভিজতে। তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেলো। অজিতের মাও বকলেন। অজিত বলল, বাড়ি এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফেললুম। এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনার উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যাবে দেখ। অজিত বলল, দুঃখ করিস নে, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলাম। মনে বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকারের কে যেন হাত দিয়েছে। তাই যেমন বিরক্ত বোধ করছিলাম তেমনি আবার সেই মহিলাটির দুঃখক্লান্ত মুখের কথা মনে করে মায়াও লাগছিল। আহা, বেচারার আত্মীয়ার দেহ, তার সদ্গতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন সেটিই আশ্চর্য। নিশ্চয়ই অনেক দিন ধরে ওত পেতেছিলেন। যেমনি টেবিলে লাশ আসে অমনি এসে ছোঁ মেরে পড়েছে। কিন্তু এই কেশহীন বর্ণহীন শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কী করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তার রাতে ভালো ঘুম হলো না। সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুঁজে কলেজে গেলুম। প্রথমেই খোঁজ নিলুম আমার মরা সরানো হয়েছে কিনা, কেউ সে লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেলুম, শুনলুম কেউই লাশ দাবি করতে আসেনি। শুনলুম এতদিন পরেও লাশ দাবি করবার কারোরই নাকি অধিকার নেই। দাবি করবার সময়ে সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে। মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে শনাক্ত করা অসম্ভব। করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খারাপ লাগলো, মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেয়া হয়, কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে। অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল, যে যার মরার কাছে। পাছে মহিলা এসে পড়েন এই ভয়ে আমি গেলুম না। কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলুম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলুম তিনি এসেছিলেন কি না। শুনলুম আসেননি। মরাটা কাটতে পারি কি না জিজ্ঞেস করাতে উত্তর পেলুম, আলবাত পারি। ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছেদাগারের আর কারণ নয়। এই শুনে আমার আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলুম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো অন্তত দু একটা আঁচড় মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক। এই ভেবে মরার ঘরে গিয়ে ঢুকল। সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। ঘর খালি।
মরার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢুকবার সঙ্গে সঙ্গেই দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের ওপর বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন। মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন, এ দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছোঁয়। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন, একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, এ দেহ অজিতের দিদির, প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচণ্ড ধাক্কা খেল, সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরল। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললুম, আপনি কে? মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন, তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম। কোনো দিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ, অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ছাড়া আর কেউ নন। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলুম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। কি করা যায় এখন? যা দেখলুম, যা শুনলুম, তা কি বিশ্বাস করব? না ভুয়ো বলে উড়িয়ে দেব? ভুয়োই হোক আর সত্যই হোক, অজিতকে কিন্তু মরা ছুতে দেয়া হবে না। আমিও যে ছোঁব না তাও এরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধ হয়। সুনীতি ঘরে আছে, যাও বাবা, তুমি দেখে এসো। অন্ধকার আচ্ছন্ন ঘর, বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেল। শীতের আকাশের কালো মেঘ বারান্দাটাও আবছা আঁধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারল। অজিত ঘুমোচ্ছে। বুকের ওপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠেছে আর নামছে, কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে ও কে? সুনীতিদি তো নয়, ও যে প্রকৃতিদি। স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো অজিতের সেই ছোটদি, যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন ঘুরে উঠল। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকল। যখন অজিতের মাথার কাছে এলুম তখন দেখলুম সুনীতিদি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছে। আমি ফিস ফিস করে বললুম, অজিত, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতিদি কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়ল। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটির দ্বিতীয় পর্ব হওয়ার কথা ছিল, কিন্তু গল্পটি ভাবলাম যে বেশি বড় নয়, যখন গল্পটি আমি পুরোটা করে তোমাদের শুনিয়ে দিই, তাই জন্য পুরোটা করে নিলাম। আর গল্পটি এখানেই শেষ। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর প্রথম পর্বটা অবশ্যই তোমরা শোনো। প্রথম পর্বে আমি বলেছিলাম যে এই গল্পের দ্বিতীয় পর্ব আসবে, কিন্তু গল্পটা যেহেতু অতটাও বড় নয়, তাই আমি প্রথম পর্ব করার পর শেষ পর্বটা শুনিয়ে দিলাম।
তাহলে তোমরা গল্পটা অবশ্যই শুনে নাও, আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে একবার জানিয়ে দিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।